মহাবীর আলেকজান্ডার সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করব। তো মহাবীর আলেকজান্ডার আসলে কেন আসলে তাকে মহাবীর বলা হয়, এইটার সম্পর্কে জানার আগে সবার প্রথমে এই মহাবীর আলেকজান্ডার কোন জায়গার রাজা ছিলেন তার একটু ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই যে মহাবীর আলেকজান্ডার কোন জায়গার রাজা ছিলেন, কোন জায়গার রাজা ছিলেন, জায়গার রাজা তিনি ছিলেন আসলে কি, রাজা ছিলেন আসলে কি মেসোপটেমিয়ার রাজা ছিলেন। মেসোপটেমিয়া, এই মেসোপটেমিয়া বর্তমানে কোথায় অবস্থিত? মেসোপটেমিয়া বর্তমানে হচ্ছে তুরস্ক, তারপর হচ্ছে তোমার গ্রিস, এই মেসোপটেমিয়া এই সব অঞ্চলগুলোর আসলে নিয়ে আছে মেসোপটেমিয়া ছিল। এই মেসোপটেমিয়ার রাজা ছিলেন কে? মহাবীর আলেকজান্ডার। ভালো কথা। এখন এই মহাবীর আলেকজান্ডারের পিতার নামটা আসলে কি? এই পিতার নাম হচ্ছে কি বলতে পারো কেউ? মহাবীর আলেকজান্ডারের পিতার নাম কি? মহাবীর আলেকজান্ডারের পিতার নাম কি? মহাবীর আলেকজান্ডারের পিতার নাম কি? মহাবীর আলেকজান্ডারের পিতার নাম ছিল ফিলিপ। ফিলিপস, ফিলিপস। এই মহাবীর আলেকজান্ডারের পিতার নাম কি ছিল? ফিলিপ ছিল। মহাবীর আলেকজান্ডারের পিতার নাম কি ছিল? ফিলিপ ছিল। ভালো কথা। একটা মজার কাহিনী বলি। এই ফিলিপ মানে এই ফিলিপসকে আলেকজান্ডার নিজ হাতে হত্যা করছে। কেন হত্যা করছে? এর পিছনে রিজনটা হচ্ছে এই ফিলিপ মানে এনার চরিত্রটা আসলে খুবই ক্রিটিক্যাল টাইপের ছিল, এবং ধরো এবং আলেকজান্ডার মানে তার যে আলেকজান্ডার যে মা আছে, এই ফিলিপ নিজে আসলে আলেকজান্ডারের মাকে হত্যা করছে এবং তার চোখের সামনে, যার কারণে আসলে এবং হিউজ পরিমাণ আসলে একদম হচ্ছে তার চরিত্র নিয়ে আসলে অনেক একটা কনফিউশন থাকে, যার কারণে আসলে আলেকজান্ডার নিজে তোমার সেই ফিলিপসকে হত্যা করছে এবং হত্যা করে 13 বছর বয়সে, কত বছর বয়সে সিংহাসন আরোহণ করেন একটা মানুষ? 13 বছর বয়সে। দেখো বাংলাদেশের মধ্যে আমরা আসলে 13 বছর বয়সে আসলে কি করি? দেখো 13 বছর বয়সে আমরা আসলে কিছুই করতে পারি না, বা 13 বছর বয়সে আমরা বাচ্চা থাকি, শিশু, একেবারে শিশু থাকি। আর ইনি 13 বছর বয়সে একটা সিংহাসনে বসেন এবং মেসোপটেমিয়ার মতো একটা জায়গা, অনেকগুলো সাম্রাজ্য, এই সাম্রাজ্যের সিংহাসনে তিনি বসেন। এটা কিন্তু চারটিখানি কথা ছিল না। এই যে 13 বছর যদি আসে, যে আলেকজান্ডার কত বছর বয়সে সিংহাসনে বসেন? সিংহাসনে বসেন 13 বছর বয়সে। কত বছর বয়সে? 13 বছর বয়সে সিংহাসনে বসে। ভালো কথা। এবার এই যে মহাবীর, এই মহাবীর হওয়ার পিছনে অবশ্যই রিজন আছে। এই মহাবীর হওয়ার পিছনে অবশ্যই রিজন আছে। তো তার একজন সেনাপতি ছিল। সেনাপতির নাম কি? সেনাপতির নাম ছিল সেলিউকাস। সেনাপতির নাম কি? সেলিউকাস। এই সেনাপতির নাম ছিল কি? আলেকজান্ডারের সেনাপতির নাম কি ছিল? সেলিউকাস ছিল। আলেকজান্ডারের সেনাপতির নাম কি ছিল? সেলিউকাস ছিল। সিংহাসনে বসেন 13 বছর বয়সে। পিতার নাম ছিল ফিলিপ এবং কোন জায়গার রাজা ছিলেন? মেসোপটেমিয়ার রাজা ছিলেন। কোন জায়গার রাজা ছিলেন? মেসোপটেমিয়ার রাজা ছিলেন। ভালো কথা, জানলাম। এবার এই মহাবীর আলেকজান্ডার 13 বছর বয়সে সিংহাসনে বসেন এবং তিনি বিশ্ব জয় করার স্বপ্ন দেখছেন, যে বিশ্বকে সম্পূর্ণ জয় করবেন। তার একজন গৃহ শিক্ষক ছিল। তার একজন কি ছিল? তার তার শিক্ষক ছিলেন কে? তার গৃহ শিক্ষক কে ছিলেন? আমরা সবাই জানি। তার গৃহ শিক্ষক ছিলেন কে? অ্যারিস্টটল। তার গৃহ শিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। তার গৃহ শিক্ষক ছিল কি? অ্যারিস্টটল। অ্যারিস্টটল। তো তার গৃহ শিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। এখন দেখো, এই অ্যারিস্টটলের ছাত্র ছিল আলেকজান্ডার। এই আলেকজান্ডারের সেনাপতি ছিল সেলিউকাস। তিনি আসলে কি করছে? এই আলেকজান্ডার পৃথিবীর 2/3 জায়গা দখল করছে। অবশ্যই এখন আমরা অলরেডি ভালো করে জানি এই যে এরিস্টটল, তিনি আসলে কত বিখ্যাত একজন ব্যক্তি। জীববিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক, যুক্তিবিজ্ঞান, বিভিন্ন বিদ্যায় আসলে তিনি পারদর্শী ছিলেন এবং তার ছাত্র আলেকজান্ডার এবং তার বাবানো দীক্ষা এবং সেনাপতি সেলিউকাস বিচক্ষণ বুদ্ধি, তার সেনায় যে পরিচালনার আসলে বিচক্ষণ নীতি এবং আলেকজান্ডারের যে এরিস্টটল কর্তৃক যে আসলে শিক্ষা, এই শিক্ষাই আসলে যে একজন আদর্শ শিক্ষক একটা জাতি করতে পারে এবং জাতি গঠনে আসলে কারিগর কেন বলা হয়েছে? একটা শিক্ষক কিন্তু একটা স্টুডেন্টের পথপ্রদর্শক। তিনি চাইলে কিন্তু স্টুডেন্টটাকে আর তার জীবনটাকে সে আলোকিত করে দিতে পারে, আবার চাইলে একজন শিক্ষক ওই স্টুডেন্টের জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। তো তার বাস্তব প্রমাণ হচ্ছে আলেকজান্ডার 13 বছর বয়সে সিংহাসনে বসলেন। তাকে আসলে শিক্ষিত করতেন এই এরিস্টটল এবং এই এরিস্টটলের জ্ঞান, এরিস্টটলের দীক্ষা পেয়ে তিনি আসলে কি এই পৃথিবীটা জয় করতে সক্ষম হয়েছে। তো ক্লাস কোন জায়গা থেকে করছেন সবাই শেয়ার করেন। সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করবেন প্লিজ। সবাই একটু শেয়ার করেন।
সবাই একটু শেয়ার করেন। ওকে, এখন যে মজার কাহিনীটা আমরা জানবো সেটা হচ্ছে এরিস্টোটল। এখন এরিস্টোটলের শিক্ষক কে ছিলেন? এরিস্টোটলের শিক্ষক ছিলেন প্লেটো, প্লেটোর শিক্ষক কে ছিলেন সক্রেটিস। এইটা সম্পর্কে আমরা একটু জানবো, তারপর আমরা একটু আবার আসবো। তো দেখো, এটা আমরা পরে পড়ছি এরিস্টোটল এই কাহিনীটা। তো এই আলেকজান্ডার তিনি ভারত আক্রমণ করে কত সালে? ভারত, ভারত আক্রমণ করছে কবে? ভারত আক্রমণ আক্রমণ করছে, ভারত আক্রমণ করে খ্রিস্টপূর্ব, খ্রিস্টা খ্রিস্টপূর্ব, এই খ্রিস্টপূর্ব কত? 327 অব্দে, 327 অব্দে তিনি আসলে কোথায় আক্রমণ করছে? ভারত আক্রমণ করছে। ভালো কথা, 327 অব্দে তিনি ভারত আক্রমণ করছে। এর আগে তিনি আসলে কি করতেন? পারস্য জয় করতেন, তারপর তোমার আসলে কি মিশর জয় করছে, বিভিন্ন অঞ্চল, আফ্রিকা বলো, ইউরোপ বলো, সব আসলে বড় বড় সাম্রাজ্য তিনি জয় করতে সক্ষম হয়েছে। এবং তার যে সেনাপতি সেলিউকাস বলছেন যে যে এশিয়ার দক্ষিণ দিকে আসলে একটা অঞ্চল আছে, সেখানে আসলে তোমার বলা হয় যে আসলে সোনা ফলে, সোনা ফলে মানে কি অনেক ফসল হয়, সেই সব অঞ্চলের মানুষগুলো অনেক ধনী, এবং সেই অঞ্চলটা যদি আমরা আসলে নিতে পারি তাহলে আমরাও আসলে আরো অনেক বেশি খুব সহজে আসলে পৃথিবী জয় করতে পারবো। তার ধারাবাহিকতায় এই আলেকজান্ডার তিনি কি করছে? ভারত আক্রমণ করে, এবং ভারত আক্রমণ করছে কত সালে? খ্রিস্টপূর্ব 327 সালে। ভালো কথা, এই যুদ্ধে তার যুদ্ধ নীতিটা ছিল দুইটা। এই যে আলেকজান্ডার যুদ্ধ কৌশলটা ছিল দুইটা। একটা হচ্ছে সমঝোতা, সমঝোতা, এই সমঝোতা, ভালো কথা, একটা ছিল কি সমঝোতা, সমঝোতা, আর একটা ছিল যুদ্ধ। দেখো সমঝোতা মানে কিরকম? সমঝোতা মানে হচ্ছে তুমি সমঝোতা করবা, তুমি তোমার জায়গা দিলা, জমি দিলা, ঘর দিলা, সব দিলা, তার বিনিময়ে তুমি কি পাবো? জীবন পাও। এটা হচ্ছে তার সমঝোতার কৌশল। আর একটা হচ্ছে যুদ্ধ। ভাই তুমি যখন যুদ্ধ করবে আলেকজান্ডারের সাথে, আলেকজান্ডারের যুদ্ধ নীতিটা ছিল খুব ভয়ানক একটা নীতি। তখন তিনি কি করতেন? যার সাথে যুদ্ধ করতেন, ধরো মনে করো একটা গোষ্ঠীর সাথে তিনি যুদ্ধ করছে, ওই গোষ্ঠীতে যতগুলা পুরুষ মানুষ আছে, তিনি যদি যুদ্ধে জয়লাভ করেন, যতগুলো পুরুষ মানুষ আছে এই প্রত্যেকটা পুরুষ মানুষকে তিনি হত্যা করতেন। কি করতেন? প্রত্যেকটা পুরুষ মানুষকে তিনি কি করতেন? হত্যা করতেন। যার কারণে তার আশেপাশে যে সাম্রাজ্যগুলা এত পরিমাণ ভীতি দেখে, এত পরিমাণ আসলে ভয়ানক এই ঘটনা দেখে তারা ভয় পেয়ে যেতেন, এবং খুব সহজেই আলেকজান্ডার কি করতেন? ক্ষমতা হস্তান্তর করে জীবন নিয়ে পালিয়ে যেতেন। এইটা ছিল একটা তার কৌশল, এবং যার কারণে তিনি আসলে খুব ভয়ানক একজন যুদ্ধনীতি বা যুদ্ধবাজ বলা হতো। দেখো, এই আলেকজান্ডার পুরো ভারত উপমহাদেশ আসলে নিজের কবজায় করছে, বাট একটা জায়গা, সামান্য একটা জায়গা, সেটা হচ্ছে তোমার গঙ্গারাই। নাম কি? গঙ্গা, গঙ্গা, গঙ্গারাই। এই জায়গাটা, এই গঙ্গারাই, এটা একটা ছোট্ট একটা অঞ্চল। এই গঙ্গারাইটা, এটা আসলে তোমার আহ তোমার গোড, যেটা আসলে গঙ্গা নদী এবং হচ্ছে ভাগীরথী নদীর মাঝখানে একটা আছে একটা অঞ্চল, সেটার নাম হচ্ছে এই গঙ্গারাই। এই গঙ্গারাইয়ের ছোট্ট একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে দিবু। কি ছিল? দিবু। এই দিবু, তো এই দিবু রাজা, তিনি আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কি ঘোষণা করছে? যুদ্ধ ঘোষণা করছে। এখন এই যুদ্ধ করতে গিয়ে আসলে যদি তুমি ধরো মশা নিয়ে আসলে কামান মারার চেষ্টা করো, বা হাতির সাথে আসলে চামচিকা যুদ্ধ করার চেষ্টা করো, তাহলে চামচিকে তো অলওয়েজ হারবে। তো এই দিবু পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার পর তাকে আলেকজান্ডার তাকে আসলে তার যে আসলে কাঠগড়ায় নিয়ে যাচ্ছে, এবং আলেকজান্ডার তখন রাজার আসনে বসা, এবং আলেকজান্ডার বলতে আছে, এ দিবু দেখো, ভারতীয় উপমহাদেশের বড় বড় সাম্রাজ্যের রাজা যারা রয়েছেন সবাই কিন্তু আমাকে কিন্তু ভয় পেয়ে তারা সাম্রাজ্য দিয়ে আসলে জীবন নিয়ে চলে গেছে, কিন্তু তুমি যুদ্ধ করছো, এর পিছনে রিজনটা কি? এবং তোমার সাথে আমি কেমন ব্যবহার করতে পারি? আলেকজান্ডার বলতে আছে যে আমি তোমার সাথে কেমন ব্যবহার করব। তখন ওই কাঠগাড়ায় যে বেঞ্চ গুলো ছিল তার উপর একটা জোরে থাপ্পড় মেরে দিবু, মানে এরকম টাইপের থাপ্পড় মেরে বলে যে একজন রাজা, আলেকজান্ডার চোখের দিকে তাকিয়ে, একজন রাজা একজন রাজার সাথে যেমন ব্যবহার করে, মহাবীর আলেকজান্ডার ঠিক দিবু রাজার সাথে তেমন ব্যবহার করবে। এই কথা শুনে তো আলেকজান্ডার খুবই আসলে ভীতু হয়ে যায়, যে আসলে এই কথা তো কেউ জীবনে কোনোদিন বলতে পারে নাই, কিন্তু ওর মতো একজন মানুষ আমার এই কথাটা বলছে।
এরপর পরবর্তীতে তোমার আসলে ভারত থেকে আলেকজান্ডার আবার তোমার ব্যাবিলনে চলে যায়, এবং ব্যাবিলনে চলে আসার পর এবং তোমার ভালো করে জানি আমরা 327 তিনি মৃত্যুবরণ করেন, খ্রিস্টপূর্ব 327 তিনি মৃত্যুবরণ করেন। তো আলেকজান্ডার কোথায় বসে মৃত্যুবরণ করেন? আলেকজান্ডার মৃত্যুবরণ করেন ব্যাবিলনে। আলেকজান্ডার মৃত্যুবরণ করেন, মৃত্যু বরণ করেন ব্যাবিলনে, ব্যাবিলনে। তো এটা খ্রিস্টপূর্ব 323 তিনি কি করছেন? মৃত্যুবরণ করছেন। ভালো কথা, ভালো কথা, এটা মজার কাহিনী বললো। এই আলেকজান্ডার যখন মারা যাবে তখন যখন আলেকজান্ডার মাত্র 32 বছর বয়স, ভাই একদম 32 বছর বয়স, 13 বছরের সিংহাসনে বসছেন, 32 বছর বয়স, কত বছর শাসন করছেন? এইখানে 17 আর 2 কত, 17 আর 2 19 বছর শাসন করছে। তো এই 19 বছরে তিনি আসলে পৃথিবীর 2/3 জায়গা দখল করতে সক্ষম হয়েছে। এত ধন সম্পদ, এত পরিমাণ ধন সম্পদ, আর ধন সম্পদের শেষ ছিল না। এখন আলেকজান্ডার যখন অসুস্থ হয়ে পড়ছেন, তিনি বুঝতে পারছেন তার অসুস্থতা আরো দিনে দিনে বেড়ে যাচ্ছে, তখন তিনি তার ওই যে দেশের আসলে যত ডাক্তার কবিরাজ যা আছে সবাইকে ডাকলেন, যে বললেন যে আমার চিকিৎসা করো, যে আমাকে বাঁচাইতে পারবে তারে তো আমার এই ধন সম্পদ যা আছে সব দিয়ে দেবো, অনেক কিছু দিয়ে দেবো, যা লাগবে তো তুমি যা চাও সব দেবো। তো ভালো কথা, অনেক ডাক্তাররা আসলে চেষ্টা করলো যে তাকে বাঁচানোর চেষ্টা করলো, এবং আলেকজান্ডার যখন আসলে বুঝতে পারছেন যে আসলে আমার সময় খুবই কম, একেবারে কম, আমার সময় আসলে ফুরিয়ে এসেছে, হয়তোবা আমি আর বেশি দিন বাঁচবো না। তো আলেকজান্ডার যখন এই জিনিসটা বুঝতে পারছেন যে আমার সময় খুবই কম, আমি আর এই পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, তখন তিনি 3টা ইচ্ছার কথা বলছেন। কয়টা ইচ্ছা? আমি একটু স্লাইড গুলো আবার একটু মুছলাম। তিনি কয়টা ইচ্ছার কথা বলছেন? 3টা ইচ্ছার কথা বলছেন। আলেকজান্ডারের 3টা ইচ্ছা ছিল। এখন 3টা ইচ্ছার মধ্যে 1 নাম্বার ইচ্ছা, যখন আসলে তিনি বুঝতে পারছেন যে আমার আর বেশি দিন নাই, 1 নাম্বার ইচ্ছা, যারা যে সকল ডাক্তাররা মানে যে সকল কবিরাজরা আমার চিকিৎসা করেছে তারা হচ্ছে আমার কফিন বানাবে। কি বানাবে? কফিন। কফিন কি করে আমরা জানি, কফিন হচ্ছে লাশ রাখে, বা কফিন হচ্ছে লাশ দাফন দেয়, অনেকে আছে। এই কফিন বানাবে, তারা কি করবে? কফিন তৈরি করবে। ভালো কথা, এই কফিন তৈরি করবে। তো আলেকজান্ডার বলছে একজন রাজা যে যে ডাক্তারদের কাজ কি কফিন তৈরি করা? মোটেই না, তারা চিকিৎসা দেবে। কেন কফিন তৈরি করতে বললেন? এবং তিনি বললেন যে কফিন তৈরি করবে, এবং আমার যে কবর যেখানে করা হবে সেই কবর পর্যন্ত এই কফিন থেকে শুরু করে, এই ডাক্তাররা আমার গোসল থেকে শুরু করে তারা কফিনে একদম হচ্ছে কবরে নামানোর পর্যন্ত তারাই করবে। 2 নাম্বার তিনি একটা ইচ্ছার কথা বলছেন, সেটা হচ্ছে কি, এই যে কফিনের কথা বুঝলাম, দেখো 2 নাম্বার ইচ্ছাটা হচ্ছে আমার যে কফিনটা তৈরি করা হবে, আমার যে আসলে যে কফিনটা তৈরি করা হবে, এই কফিনে 2 সাইডে 2টা ছিদ্র থাকবে, এই সাইডেও একটা ছিদ্র, এই সাইডে একটা ছিদ্র। ভালো কথা, তার মানে কি এই 2 সাইডে ছিদ্র দ্বারা আমার এইটা হাত বাইরে কি থাকবে? বাইরে আসলে ঝুলানো থাকবে, এভাবে কফিনটা এভাবে থাকবে। এটা দ্বারা তিনি বুঝিয়েছেন যে এই আমি মহাবীর আলেকজান্ডার সারা জীবন ধন সম্পদ ইনকাম করার জন্য, ধন সম্পদ করার জন্য আসলে ব্যস্ত ছিলাম এই পৃথিবীতে, ধন সম্পদের জন্য আমার জীবনটা আসলে বিসর্জন করলাম, কিন্তু সেই ধন সম্পদ কি আমার জীবন বাঁচাতে পারছে? এই ধন সম্পদ কি আমার জীবন বাঁচাতে পারছে? আমি মহাবীর আলেকজান্ডার পৃথিবীর 2/3 জায়গার মালিক, এত ধন সম্পদ থাকার পরও আমার জীবন কিন্তু বাঁচাতে পারেনি। আমি মহাবীর আলেকজান্ডার আজ এই পৃথিবী থেকে খালি হাতে চলে যাচ্ছে। আমি এ দ্বারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে চাই, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্মের পিছনে কোনো না কোনো একটা একটা মহৎ উদ্দেশ্য রয়েছে, মহৎ একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে ভালো কিছু করে যাওয়া বা ভালো কিছু করা, নিজের জন্য কিছু করা। কারণ আমরা জানি, অনেকেই বিশ্বাস করি আসলে মানুষ হিসেবে আমরা পরকালকে বিশ্বাস করতেই হবে, এই পরকালে কিন্তু একটা জীবন রয়েছে, সেই জীবনের জন্য কিছু একটা করা, কিন্তু আমরা আসলে সেটা করি না। কিন্তু আমরা দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়া নিয়ে ভাবি, যেটা আসলে মহাবীর আলেকজান্ডার তিনি এত পরিমাণ ধন সম্পদ ইনকাম করেছেন, এত পরিমাণ ধন সম্পদের মালিক হয়েছেন, সেটা আসলে কেউ জানে না। সেই ধন সম্পদ থাকার পরও তিনি কিন্তু অল্প বয়সে চলে গেছেন, এবং তার হাত কিন্তু আসলে বাইরে ছিল। 3 নাম্বার আসলে যার ইচ্ছাটা ছিল যে
আলেকজান্ডার, যে ধন সম্পদ আমার জীবন বাঁচাতে পারে নাই, যে ধন সম্পদ আমার জীবন বাঁচাতে পারে নাই, সেই ধন সম্পদ গুলো আমার যে কবর করা হবে এই কবরের ভিতরে আসলে দিয়ে দিবে, এবং কবরের ভিতরে দিয়ে আসলে সীসা দিয়ে ঢালাই দিয়ে দিবে। এরকম আসলে কথিত রয়েছে যে তার ধন সম্পদ গুলো আসলে বিছিয়ে দিয়েছে, তার উপর নিয়ে কপিন নিয়ে আসলে লাশ নিয়ে কবর পর্যন্ত গেছে, এইভাবে আসলে কথিত কথা রয়েছে। তো আলেকজান্ডার দেখো, এইটা, এই আলেকজান্ডার স্টোরিটার দ্বারা আসলে কিন্তু একটা শিক্ষা পাওয়া যায় যে আমাদের কিছু করতে হবে, নিজের জন্য কিছু করতে হবে, নিজের আসলে নিজের অস্তিত্বের জন্য, ভালো হওয়ার জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপকারের জন্য কিছু একটা করতে হবে। তো যাই হোক,